আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। এইটা গতকালকে নির্ধারণ হয়েছে এই ভাগ্যটা, এবং এই ভাগ্য নির্ধারণে অগ্রণী ভূমিকা রেখেছে সাবেক প্রেসিডেন্ট হামিদ খান সাহেব। সে বিদেশে চিকিৎসা নিতে চলে গেল এবং তারপরে দেশে ফিরে আসলো সাহসের সাথে। এই সব কিছু মিলিয়ে তার যে সাহসিকতা সেটা প্রমাণ পেয়েছে, এবং এই সাহস আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগাবে, এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে গেল। আমার প্রশ্ন অন্য জায়গায়। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিল তাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসবে। আপনারা এই কথাটার যৌক্তিকতা বলেন, প্রাসঙ্গিকতা বলেন, অথবা আসলেই ইন্টারপোল দিয়ে তাকে ধরে আনা সম্ভব ছিল কিনা। যাকে ইন্টারপোল দিয়ে ধরে আনবেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তাকে দেশে আসার পরে গ্রেপ্তার করা হয়েছে কিনা। এই যে সামগ্রিক একটা ব্যবস্থাপনা, এটা দেখে আমার মনে হচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটেছে। শেখ পরিবারের একজন সদস্য দেশের বাহিরে চলে গেছে। তিনি অত্যন্ত প্রভাবশালী একজন ছিলেন, যিনি বাংলাদেশের অর্থনৈতিক খাতে বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন লোন, ব্যাংকিং অনুমোদন, ব্যাংকের এমডি নিয়োগ, ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ, এই সমস্ত বিষয়ে ব্যাপক প্রভাব রাখতেন। সেই ব্যক্তি বাংলাদেশ ত্যাগ করেছেন গতকালকে। তো ডক্টর ইউনূস স্যারের অনুমতিতে হামিদ খান সাহেব বাহিরে গিয়েছিল, দেশের বাহিরে চলে গিয়েছিল। এই কথাটি আমি বিশ্বাস করি, তার অনুমতিতে গিয়েছে। আমার প্রশ্ন হলো, এইরকম আরো কারা কারা বিশ্বাস করেন যে ডক্টর ইউনূস নিজেই অনুমতি দিয়েছিলেন হামিদ খানকে বাহিরে যাওয়ার জন্য? ঠিক একইভাবে শেখ পরিবারের সদস্য যে দেশের বাহিরে গেল, এই বিষয়েও অনুমতি দিয়েছেন ডক্টর ইউনূস নিজেই। এটা আমি বিশ্বাস করি। আপনারা কারা কারা এই বিষয়টিতে বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের অনুমতি নিয়েই শেখ পরিবারের এই সদস্য দেশের বাহিরে গেছে? শুধু এই সদস্য না, আরো যারা অপরাপর সদস্য দেশেই ছিল, তাদের সবাইকেই ডক্টর ইউনূসের অনুমতি এবং তার ইন্ধন বলেন অথবা তার একটা সহযোগিতায় দেশের বাইরে একজন একজন করে নেওয়া হয়েছে। এটা আমি বিশ্বাস করি। আমি গণ অভ্যুত্থানের পরে ডক্টর ইউনূস যেদিন দায়িত্ব গ্রহণ করলেন, সেদিন একটা বক্তব্য দিয়েছিলাম ফেস দ্য পিপলে, যে আজ থেকে এই সরকারের দুশ্মন আওয়ামী লীগ আর না। হ্যাঁ, এই সরকারের দুশ্মন হবে অপরাপর রাজনৈতিক দলসমূহ, যারা ক্ষমতায় আসার সম্ভাবনাময় অবস্থায় আছে। কেন এটা বলেছিলাম? আমি ওই সময় যারা সমন্বয়করা ছিল তাদেরকে দেখেছিলাম আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়ে মিটিং করছে, তাদের বাসায় গিয়ে মিটিং করছে। এইরকম একটা পরিস্থিতি দেখে আমি এই কথাটি বলেছিলাম যে এখন থেকে আওয়ামী লীগ আর দুশ্মনের তালিকায় রইল না। এখন থেকে দুশ্মন হলো বিএনপি, জামাত বা অপরাপর রাজনৈতিক দলসমূহ, যারা সম্ভাব্য ক্ষমতা আসবে। এটা আমি বলেছিলাম, এবং সার্বিকভাবে ধীরে ধীরে এই সব কিছুই প্রমাণিত হচ্ছে। আজকে আওয়ামী লীগ আমার শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ বিএনপির শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ জামাতের শত্রুর তালিকায় নাই, আজকে আওয়ামী লীগ ডক্টর ইউনূসেরও শত্রুর তালিকা নাই। হ্যাঁ, তো এইটা দেখে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই ভালো। দেখুন, বিভিন্ন দল, সেটা বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, সবাই আওয়ামী লীগকে তাদের দলে নেওয়ার জন্য বিজ্ঞাপন দিচ্ছে, ঘোষণা দিচ্ছে, ডিক্লারেশন দিচ্ছে, তাই না? তো এটা দেখেও আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ বেশি একটা খারাপ না। এই যে সামগ্রিক অবস্থা, এটা কেন হচ্ছে? আমার দৃষ্টিতে এটা হচ্ছে এই জন্য যে আওয়ামী লীগ একটা অনেক বড় একটা শক্তি, যেই শক্তি ক্ষমতা থেকে চলে গেলেও উপদেষ্টা প্যানেলকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, এবং এই উপদেষ্টা প্যানেলে আওয়ামী লীগের অনেক সুবিধাভোগীকে দায়িত্বে নেওয়া হয়েছে।
কনক সারোয়ার ভাই, সাংবাদিক কনক সারোয়ার ভাই আজকে বলেছিলেন এই সরকার আমাদের কোনো কথাই রাখেনি। বলেছিলাম গোটা 15 জন উপদেষ্টাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার জন্য, কিন্তু ডক্টর ইউনূস তা করেননি। ছাগল দিয়ে হাল চাষ হবার নয়, কনক সারোয়ার ভাই এই লেখাটি লিখেছেন। ঠিক আছে, আজকে গতকালকে ফেস দ্য পিপুলে এই কথাটি আমি বলছিলাম যে এই সরকার আমাদের কি কি কথা রাখলো, কি কি কথা রেখেছে। হ্যাঁ, আমরা একটু চলেন বিবেচনা করি আমাদের কি কি কথা রাখলো। সমকামী বিষয়ে এনসিপি নামের যে সংগঠন, তারা তো সরকারের সহযোগী একটা সংগঠনই, তাই নয়? তারা সমকামী দিয়ে দল ভরিয়ে ফেললো, বামদেরকে দিয়ে দল ভরিয়ে ফেললো। এই যে উপদেষ্টা প্যানেল, এইটাও ব্যাপকভাবে সিপিবির রাজনীতি করেছে এইরকম লোক আছে, বাম রাজনীতি করেছে এইরকম লোক আছে, তাদেরকে দিয়ে পুরো একটা ফোরাম ভরিয়ে ফেলেছে। আমরা বলেছিলাম এটা সংস্কার করতে হবে, সেটা সংস্কার করা হয় নাই। আমরা বলেছিলাম ফারুকীকে অপসারণ করতে হবে, করা হয় নাই। আসিফ নজরুল স্যারের বিরুদ্ধে অভিযোগ, সংস্কার করা হয় নাই। ডক্টর ইউনূস নিজেও একজন ট্রান্সজেন্ডারকে মঞ্চে উঠিয়ে তাকে ফুল দিয়ে স্বীকৃতি দিলেন ট্রান্সজেন্ডারকে। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার কিন্তু এক জিনিস না, হিজড়া আর লিঙ্গ পরিবর্তনকারী এক জিনিস না। ডক্টর ইউনূস লিঙ্গ পরিবর্তনকারী একজনকে স্বীকৃতি দিলেন মঞ্চে উঠিয়ে, আমরা বললাম এটা দেওয়া যাবে না। তাই তো যৌনকর্মীদেরকে কর্মী হিসেবে, শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নারী কমিশনের উদ্যোগকে উনি স্বাগত জানালেন, সংস্কার প্রস্তাবকে স্বাগত জানালেন। আমরা বলছি এটা দেওয়া যাবে না। স্টুডেন্ট ফর সোভারেন্টিনের 4 জন ছাত্রকে গ্রেপ্তার করা হলো, যারা পার্বত্য অঞ্চলে আদিবাসী শব্দকে কেন্দ্র করে লড়াই করছিল। আমরা সেটাকে আটকাতে পারলাম না, তাদেরকে গ্রেপ্তার করা হলো, জেল খাটানো হলো। ঠিক আছে, এবং গণমাধ্যম সংস্কার কমিশন 11 বার তাদের সংস্কার প্রস্তাবে আদিবাসী শব্দটি লিখেছে। ঠিক আছে, আমরা বললাম এটা করা যাবে না। আমি ওইটাই বলতেছি, জনগণের কোন কোন দাবিকে ডক্টর ইউনূস এখন পর্যন্ত মূল্যায়ন করেছেন। সচিবালয়ের প্রাথমিক সিদ্ধান্তই ছিল এরকম যে আপনার খুব চালাক যদি কোনো সরকার হয় তারাও এই সিদ্ধান্ত নিত। হ্যাঁ, যে সামনে তো বিএনপি জামাত অনেক শক্তিশালী হবে, তাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, বিট করতে হবে, এই জন্য আওয়ামী লীগের লোকদেরকেই রেখে দিতে হবে। এটা ডক্টর ইউনূসের একটা পলিসি ছিল, আমরা এটা বলেছিলাম এটা অপসারণ করতে, সেই দাবিটাও রাখা হয়নি। তো সামগ্রিকভাবে এই একটা ব্যবস্থাপনা, এই সামগ্রিক অবস্থা দেখে মনে হচ্ছে যে বিএনপির চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে, জামাতের চেয়ে আওয়ামী লীগই এখন শক্তিশালী অবস্থানে আছে। এবং আজকে বলছি তারা কত দ্রুত সময়ে ফিরবে, আমি বলেছিলাম 5-6 বছর লাগবে। তো শক্তিমত্তা, স্বতন্ত্র নির্বাচন, বিভিন্ন দলে ঢুকে নির্বাচন, অথবা নিজ মার্কাতেও যদি নির্বাচন করে, যেভাবেই হোক আওয়ামী লীগের একটা পর্ষণ থাকবে যেটা জামাতের চেয়েও অনেক শক্তিশালী হবে, যেভাবেই হোক। তো এটাই আর কি, আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। ডক্টর ইউনূস নিজেই আওয়ামী লীগের লোকদেরকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছেন, আসার সুযোগ দিচ্ছেন, একটা সহজ হয়ে গেল। হামিদ খান সাহেব সাহসিকতার সাথে আওয়ামী লীগকে রক্ষা করলেন এই দফায়, যে ফিরে গিয়ে মানে দেশ থেকে চলে গিয়ে আবার ফিরে আসলেন, একটা হিম্মতের বিষয়। ঠিক আছে, ডক্টর ইউনূস যদি কর মাপ নিয়ে চলতে চান তাহলে উনি আসলে কত টাকা কর মাপ নেবেন। ডক্টর ইউনূস যদি কর মাপ নেন, ওনার করের মাপের সংখ্যা কত হতে পারে? 5 বছরে ওনার কর মাপের সংখ্যা হতে পারে বেশি না, কমপক্ষে 2টা পদ্মা সেতুর সমান পরিমাণ, 60,000 কোটি টাকার মতো হবে। 5 বছরে যদি উনি কর মওকুফ নেন, ওনার গ্রামীণ ফোন যদি কর জালিয়াতি করতেই থাকে তাহলে কত পরিমাণ হবে? ধরেন যদি 8 কোটি গ্রামীণের সিম থাকে, এই 8 কোটি সিম থেকে যদি 100 টাকা করেও যদি কর জালিয়াতি করে তাহলে কত টাকা হচ্ছে? 8,000 কোটি টাকা নাকি, বা 800 কোটি টাকা। যা জাস্ট এদের কর জালিয়াতির সাইজগুলো দেখেন। এবং ডক্টর ইউনূসের কর ফাঁকি দেওয়ার ঘটনা শেখ হাসিনার সময়ে বাংলা ট্রিবিউনে নিউজ প্রকাশিত হয়েছিল, 50,000 কোটি টাকা এনবিআর গ্রামীণ ফোন থেকে পাবে যদি সঠিকভাবে তারা কর দিত। তো এগুলো
বলতে দিতে চায় না, এই চুরির খবরগুলো প্রকাশ করতে দিতে চায় না। একই জেলা থেকে 8 জন 9 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, একই বিভাগ থেকে 14-15 জন উপদেষ্টা নিয়োগ দিয়েছে, অন্যান্য বিভাগগুলো বঞ্চিত করছে, সম্পদের বন্টন ঠিক মতো হচ্ছে না। আবার ওই উপদেষ্টারা যেই পিএস নিয়োগ দিচ্ছে, তারাও আবার ওই যে ভাগ্নে কোটায়, ভাতিজা কোটায়, যারা কিনা তাদের বেডরুমে ঢুকতে পারবে এই রকম যোগ্যতা সম্পন্ন মানুষগুলো তাদেরকে নিয়োগ দিচ্ছে। ডক্টর ইউনূসও নিয়োগের ক্ষেত্রে তার বান্ধবী নূরজাহান বেগমকে গ্রামীণ ব্যাংক থেকে উঠায় নিয়ে আসে এখানে নিয়োগ দিলেন। তার ওয়াইফের চিকিৎসক বিধান রঞ্জন রায়কে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিলেন। তার ভাই ভাতিজা যারা যারা আছে তাদেরকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ উপদেষ্টা এসব বিষয়ে নিয়োগ দিচ্ছেন। আমরা এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলছি, আমরা গণতন্ত্রের জন্য কথা বলছি, এবং আমাদের এই কথা বলা এবং এই লড়াই চলবে। আমাদের কথা বলা, ক্ষমতাকে চ্যালেঞ্জ করা, আমাদের কথা বলা। এখানে যারা আমাদেরকে খারাপ ভাষায় গালিগালাজ করছে, তারা আমাদের মতো একটা দুর্বল মানুষকে, যারা দুর্বল অবস্থায় থেকেও সরকারকে চ্যালেঞ্জ করছি, হ্যাঁ, তাদেরকে এসে গালিগালাজ করছে। তো করতে থাকুক, চলতে থাকুক, দেখা যাক কে বিজয়ী হয়। গালি বিজয়ী হয়, দুর্নীতি বিজয়ী হয়, লুটপাট বিজয়ী হয়, স্বৈরতন্ত্র বিজয়ী হয়, নাকি গণতন্ত্র বিজয় হয়, ওটা আমরা দেখব। আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি, গুম হয়েছি, গ্রেপ্তার হয়েছি, নিদারুণ নিপীড়নের শিকার হয়েছি। আমরা আমাদের খারাপ দিন এখনো অব্যাহত রয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি। কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে আমরা নেইনি। আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ, একটি শক্তিশালী পার্লামেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, জনগণের ভোট দেবে সেই ব্যবস্থাপনার বিরুদ্ধে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরেই হবে। সবাই ঐক্যবদ্ধভাবে থাকবেন, ভোট ডিসেম্বরেই হবে। ঠিক আছে? কোনো একটি নির্দিষ্ট দলকে ফ্যাসিলিটেট করা ডক্টর ইউনূসের কাজ না। হ্যাঁ, অনেক রাজনৈতিক দল আছে, গণ অভ্যুত্থানে অংশ নিয়েছি, কষ্ট করেছি, জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনূস, কিন্তু ডক্টর ইউনূস একটা নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছে। সবকিছু মিলিয়ে সেইটাকেও আমরা চ্যালেঞ্জ করব। এই অন্যায় সুবিধা দেওয়ার আমার ছেলে খুব করে চেষ্টা করছে, ভিডিওতে আসবে। তো এই অপরাধ, এই জালিয়াতি আমরা রুখে দেব। সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। জেলায় জেলায় জেলা প্রশাসক অফিস থেকে এই সমন্বয়কদেরকে টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। কি বাবা? টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, কি বাবা, কি তাই না, সচিবালয় থেকে এদেরকে টেনে বের করতে হবে, এই সমন্বয়কদেরকে। ঠিক আছে? হ্যাঁ, বের করতে হবে। আপনারা সবাই সেই প্রস্তুতি নেন। সকল জেলা প্রশাসক অফিস থেকে আমরা এদেরকে বের করব, সচিবালয় থেকে বের করব। এসব টোকাই, বাটপার, লোভী কয়েকদিনের মধ্যে শত শত গাড়ি নিয়ে শোডাউন দেয়। হ্যাঁ, এগুলোকে প্রতিহত করতে হবে। রাজনীতির যে সৌন্দর্য, এই সৌন্দর্য এই সকল টোকাইরা রাজনীতিতে এসে নষ্ট করেছে। রাজনীতি নামে এরা প্রমাণ করেছে লুটপাট। তারুণ্যের উপরে দেশের মানুষ, ওকে নাও তো একটু, তারুণ্যের উপর দেশের মানুষ যে ভরসা করেছিল, সেই ভরসার জায়গা কি বাবা বলো? নামবো? কোথায় যাবো বলো? ও আমাকে ভিডিওতে কথা বলতে দেবে না। কেন কথা বলতে দেবে না? প্রতিবাদ করতেছো তুমি? প্রতিবাদ করতেছো? নাম ওর একটু নাম। তোমার কাছে যাবে না? যাবে? আচ্ছা। তো যারা এই অন্যায় সুবিধাগুলো নিচ্ছে, এটা প্রতিরোধ করতে হবে। ঠিক আছে? চরম প্রতিরোধ করতে হবে। এদের এই যে যারা লুটপাট করছে জেলা প্রশাসক অফিসগুলোতে, হ্যাঁ, বিএনপির ভাইয়েরা, জামাতের ভাইয়েরা, অপরাপর রাজনৈতিক দলগুলো, এদের লুটপাট বন্ধ করে এদের চাপা ধামা দিয়ে বসে দিতে হবে। সচিবালয় থেকে এদেরকে টেনে হিসেবে বের করতে হবে। ঠিক আছে? ডক্টর ইউনূস একটা রাজনৈতিক দলের টোকাই নেতাকর্মীদেরকে এইভাবে ফ্যাসিলিটেট করতে পারে না। সচিবালয়কে বাজারে রূপান্তরিত করতে পারে না, এটা করতে পারে না। এই দুর্বৃত্তায়নের রাজনীতি ডক্টর ইউনূস শুরু করছে। গণ অভ্যুত্থানে সবাই মিলে লড়াই করছে, কিন্তু একটা নির্দিষ্ট দলকে বারবার সামনে এনে 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 এনে
তাদেরকে প্রমোট করে অপ্রাপ্য ছোট ছোট রাজনৈতিক দলগুলোকে দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত ডক্টর ইউনূস নিজে নিজে। আমরা তাকে প্রতিহত করব তার এই কার্যক্রমগুলো থেকে। সে যদি বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সরকার হিসেবে থাকতে চায়, থাকতে পারবে, না হলে তাকে উৎখাত করা হবে। হয়তোবা বড় বড় দল এগুলো বলবে না, কিন্তু আমরা ছোট দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কথা বলবো, যে একটা দলকে উনি এইভাবে ফ্যাসিলিটেট করে ছোট ছোট দলগুলোর ক্ষতি সাধন করেছেন। হ্যাঁ, এই দুর্বৃত্তায়ন, ছোট ছোট বাচ্চা ছেলে পেলে স্কুলে যাবে, কলেজে যাবে, এদেরকে টোকায়, এই টোকাইগুলোকে এদেরকে সমন্বয়ক বানিয়ে এই বিভিন্ন পদ পদবি দিয়ে আন্দোলনে কোনো অবদান নাই, এদেরকে বিভিন্ন জায়গায় ওই দল করলেই সেই সমন্বয়ক। ঠিক আছে, আন্দোলন করার সময় এরকম সমন্বয়ক প্রয়োজন ছিল না জেলায় জেলায়। তো এগুলো সবাই মিলে প্রতিহত করতে হবে, সকল রাজনৈতিক দল মিলে টোকাইদেরকে প্রতিহত করতে হবে। হ্যাঁ, তরুণদের উপরে যে ভরসা, তরুণদেরকে দেখেই মানুষ যে নির্লোভ আচরণ প্রত্যাশা করে, হ্যাঁ, যে তারা পরিবর্তন আনবে। এই যে এতগুলো গাড়ির বহর, এই যে 150 কোটি টাকা লুটপাট, 300 কোটি টাকা লুটপাট, বই পুস্তক ছাপাতে এখনো বই পুস্তক সবাই ঠিক মতো পায়নি, 400 কোটি টাকা লুটপাট, এই যে অভিযোগগুলো, বলেন তরুণদের মাথা হ্যাড হয়েছে নাকি মাথা উন্নত হয়েছে? এই বেজ্জতিগুলো এরা হলো রাজনীতির মাঠটা এইভাবে নোংরা করছে। আমরা যারা যুবকরা কষ্ট করে আধা পেটে খেয়ে দেশের জন্য রাজনীতি করেছি, গুম হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আমাদের মুখে চুনকালি ঘষে দিছে এরা চুরি করে। যে সব যুবকরা, তরুণরাই মনে হয় এরকম চোর, তারুণ্যের রাজনীতিতে চুনকালি লাগাইছে এরা। তো সবকিছু মিলে লাইভটা শুরু করেছিলাম আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো। আওয়ামী লীগের ভবিষ্যৎ ভালো কেন? গণ অভ্যুত্থান পরবর্তী শাসন ব্যবস্থা সুন্দর হওয়ার কথা ছিল, আওয়ামী লীগের চেয়ে সুন্দর হওয়ার কথা ছিল। তার পরিবর্তে চলছে মব, লুটপাট, হইলুট, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য। এই জন্য তো বাংলাদেশ শাসন, মানে আমরা তো এই জন্য বাংলাদেশকে আমরা এখান থেকে বের করে নিয়ে আসি নাই। তো এই গণ অভ্যুত্থান চোরদের এখন থেকে দৌড়ানির উপর রাখা হবে, সোজা কথা, সকল দল মিলে। হ্যাঁ, এই যে জুলাইয়ে ফাটল ধরিয়েছে যারা, তাদেরকে দৌড়ানির উপর রাখা হবে। লড়াই করলাম সবাই একসাথে, আর হলো এরা এসা এখানে দেশের রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা নিয়ে রাজনীতির মাঠটাকে কলুষিত করছে। রাজনীতি তো এত নোংরা আগে ছিল না, এরকম নোংরা কেন হলো? এর জবাব ডক্টর ইউনূসকে দিতে হবে। আওয়ামী লীগের যত লোক দেশ থেকে চলে গেছে, প্রত্যেকটা ডক্টর ইউনূসের প্রত্যক্ষ ইন্ধনে চলে গেছে এখান থেকে, প্রত্যেকটা লোক প্রত্যক্ষ ইন্ধনে এখান থেকে গেছে। তো এই আর কি, সবকিছু মিলিয়ে তো যারা যারা আমার উপর এই বক্তব্যগুলো সমর্থন করেন না, তারা গিয়ে ওই যে অ্যাংরি রিয়েক্ট দিবেন। দেশের রাজনীতিতে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল, এইটা মানে সিস্টেমে ধ্বংস করেছে ডক্টর ইউনূস নিজে। শুধুমাত্র একটা দলকে ফ্যাসিলিটেট করতে করতে এই কাজটা সে করেছে, এটা কাজটা করেছে। জামাত আজকে হ্যাঁ খুব ফুর্তিতে আছে, কিছু কিছু সুবিধা পেয়ে ফুর্তিতে আছে। ফুর্তি দিবে কোন দিক দিয়ে টের পাইবা তোমরা? ঠিক আছে, বামদেরকে তো চেনো নাই, ইউজ করা হইয়া এরকম ভাবে নিয়ে ওই ডাস্টবিনের মধ্যে ফেলে দিবে। ঠিক আছে, বাম চক্করে গিয়ে সামান্য লোভে ফুর্তিতে আছে, ফুর্তি ছুটাই দিবে, যখন চিকন মেশিনে আবার ঢুকাইবে। মাহফুজ আলমরে চেনো না, 2 দিনের মধ্যে কি বলছে? হ্যাঁ, ইসলামপন্থীদের রাষ্ট্রকল্প হতে দেবে না, রাজাকার ইস্যুতে কি কি বলছে, এগুলো কি বলার প্রয়োজন ছিল? ফুর্তি করতেছ, ফুর্তি করো, যখন চিকন মেশিনে ঢুকবা আবার রস বের করবে, দেখো। ঠিক আছে, যারা লিবারাল আছে, মধ্যমপন্থী আছে, ওদেরকে কিচ্ছু করবে না, ডাইরেক্ট টার্গেটই করবে ইসলামপন্থীদের। হ্যাঁ, হুজুররা খুব প্রশংসা করছে। একজন হুজুর বলছে যে আল্লাহ তাকে মনোনীত করছে। বেড়া, তোর উপরে গজব নাজিল হবে, মুনাফিক কোথাকার বেয়াদব হুজুর। সে বলে আল্লাহ নাকি ইউনূসকে মনোনীত করছে। বেয়াদবের ঘরে বেয়াদব। ও শেখ মুজিবের সময় এরকম ভাবে বক্তব্য দিয়েছে। এইসব চাটুকার থেকে সাবধান থাকতে হবে, চাটুকার থেকে সাবধান। চাটুকার এগুলো চাটুকার। জাস্ট কিছু কিছু মানুষ প্রত্যেকটা সময় ক্ষমতার দালালে রূপান্তরিত হয়। যখন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগের দালাল, যখন ইউনূস আসছে ইউনূসের দালাল, আবার বিএনপি আসলে বিএনপির দালালি করবে। কিছু কিছু মানুষ ক্ষমতার বিপরীতে বলা অনেক কঠিন কাজ, অনেক দুরূহ কাজ, অনেক দূর, সবাই পারে না।
এটা আমরা করেছি। শেখ হাসিনার ভুল ভ্রান্তি যা হয়েছে বিভিন্ন সময় আমরা দাঁড়ায় দাঁড়ায় আমরা কথা বলছি, কেউ বলার সাহস করেনি। জামাত আজকে অনেক সাহসী, হ্যাঁ, জামাতকে দেখে নাকি পিস্তল ফালায় দিয়ে সন্ত্রাসীরা দৌড় দেয়। ঠিক আছে, এটা তো আমরা দেখছি মাঠে, মাঠে তো ছিলাম ভাই, তাই না? মাঠে ছিলাম, এটা মুখ খুলে বক্তব্য দেওয়ার সাহস হয়নি। শফিকুর রহমান সাহেব বলেছিল আওয়ামী লীগের সঙ্গে আমরা যুদ্ধ চাই না, ওই গত রমজানের আগে, এই রমজানের আগের রমজানে বলেছিল, গণ অভ্যুত্থানের আগের রমজানে বলেছিল যুদ্ধ চাই না, এইভাবে আত্মসমর্পণ করেছিল। আজকে বড় বড় বক্তব্য দিলে হবে না। আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদটা করছি, এখনো প্রতিবাদ করছি, এবং আমাদের প্রতিবাদের জায়গাগুলো এলোমেলো না, সুনির্দিষ্ট। বলছি তো, ইউনূস 666 কোটি টাকা কর ফাঁকি দিছে, হ্যাঁ, 29 সাল পর্যন্ত কর মৌকুফ নিছে, আদম ব্যবসার লাইসেন্স নিছে। কোন বাপের বেটা থাকলে এই অন্যায় সুবিধাগুলো নেওয়া বৈধ, এটা প্রমাণ করুক সুনির্দিষ্ট প্রমাণ। পিএস এপিএস গুলো জালিয়াতি করতেছে, উপদেষ্টাগুলো চোর, প্রমাণ করুক ওরা চোর না। সব নিউজ আসছে তো এরকম সুনির্দিষ্ট প্রমাণ আমার বিরুদ্ধেও দেন, দিয়ে আমারে বানায় দেন খারাপ, কোনো সমস্যা নাই। নাকি আছি, মাঠে আছি, আমরা আছি, এখনো হারায় উদাও হয়ে যায় নাই, ভয় পাই না এখনো। বাংলাদেশের এই সময়ে ডক্টর ইউনূসের এই প্রতারণাগুলো ধরার কোনো লোক ছিল না, আমি সাহস করে ধরছি। ঠিক আছে, আমার আগে কেউ ধরেনি, এবং আমি ধরছি 8 আগস্ট গণ অভ্যুত্থানের 3 দিন পরে ধরছি যে যারা আসতেছে এরা লুটপাটে জড়াচ্ছে, এরা এসব নিয়োগ বাণিজ্যে জড়াচ্ছে। সবাই খেয়াল থাকেন, সতর্ক থাকেন। আমি প্রথম বলছি, সবাই গালি দিছিল, ওই সময় অসম্ভব ছিল এই কথা। ঠিক আছে, আমাদের এই লড়াই চলবে। যারা ভাড়া করা কমেন্টকারী আছো, করে যাও, তোমাদের দায়িত্ব করে যাও। তোমরা আল্লাহর কাছে জবাবদিহি করবা যে তোমরা সত্য বলার কারণে একটা মানুষ কাছে দালাল বলতেছো। ঠিক আছে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা একটা মানুষ কাছে দালাল বলতেছো, তোমরা আল্লাহর কাছে জবাব দিবা। ঠিক আছে, আমার কোনো কথা যদি মিথ্যা হয় আমি আল্লাহর কাছে জবাব দিব, আর তোমরা যারা বলতেছো তোমরা জবাব দিবা। তারপরেও দেখি কতজন এটাকে সমর্থন করে না। অ্যাংরি রিয়েক্ট দাও যাইয়া, অ্যাংরি রিয়েক্ট দাও যাইয়া, ঠিক আছে, অ্যাংরি রিয়েক্ট দাও। আসিফ মাহমুদের পিএস এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ, কোন বাপের বেটা আছে প্রমাণ করতে পারবে সে জালিয়াতি করে নাই? হ্যাঁ, স্বাস্থ্য উপদেষ্টার পিএস ওই যে মাহমুদ টাহমুদ যারা আছে ওরা জালিয়াতিতে জড়িত, বেসুমার লুটপাট করছে, কি প্রমাণিত না? পাঠ্যপুস্তকে জালিয়াতি করছে এনসিপি সদস্য, প্রমাণিত না? এগুলো আরো কি লাগবে? এগুলো বললে আমরা দালাল। ঠিক আছে, দালাল, সামনে আসিস, দালাল দেখায় দেবো। কমেন্ট আসে, ভাড়া করা কমেন্টকারী নিয়ে দালাল। আমরা ভয় পাই না, কোনো সময় ভয় পাই নাই, কোনো সময় ভয় পাই নাই আমরা। ঠিক আছে, কোনো সময় ভয় পাই না, এবং আমাদের এই সত্যিগুলো জারি থাকবে প্রত্যেকটা সময়। হ্যাঁ, এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে যাদেরকে উপদেষ্টা করা হয়েছে, কাউকে আপনারা চিনতেন? চেনামুখ যেগুলো সৎ ছিল তারা যোগ্য না, অপরিচিত এই লোকগুলো নিয়ে এসে বসাচ্ছে, বিভিন্ন দেশের নাগরিক এসে বসাচ্ছে। ওরাই সৎ হলে শেখ পরিবারের লোককে বাইরে যেতে দিল কেন যেতে দিল? হামিদ খানকে ডক্টর ইউনূস নিজে পার করছে। হামিদ খানকে সবাই স্যালুট জানান, সে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করবে, হ্যাঁ, এবং জনপ্রিয়তার সাথে করবে। আমি বলে দিচ্ছি আজকে, জনপ্রিয়তার সাথে করবে। কেন জনপ্রিয়তার সাথে করবে? কারণ এই যে যারা উপদেষ্টারা আছে, পিএস সমন্বয়করা, এদের লুটপাটে মানুষ অতিষ্ঠ। প্রত্যেকটা মানুষ জানে জেলায় এরা কি পরিমাণ লুটপাট করেছে। প্রত্যেকটা মানুষ জানে ফকিন্নির পুতগুলো কিভাবে বড় লোক হয়েছে। প্রত্যেকটা মানুষ জানে, দেখছে না, জানছে না। এখন তেল হইল কই থেকে? 1.5 কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করে, কই থেকে? কোন ব্যবসায় তেল এত বেশি হয়েছে? সেই তেল বেচা গাড়ি কিনে দিছে। কার বেশি হয়েছে? ইচ্ছা করে দিছে না জোর করে নিছে? বসুন্ধরার কাছ থেকে টাকা নিছে, ইচ্ছা করে দিছে না টুটি চাপা দিয়ে নিছে? বলেন। এই বেসুমার লুটপাট, চাঁদাবাজি, মবের শাসন, এগুলো প্রতিহত করতে হবে। আর যদি দেরি করেন, জেলায় সকল রাজনৈতিক কর্মীদের প্রতি আমার নির্দেশনা, এগুলো থেকে, এই জেলা প্রশাসক অফিস থেকে টাইনে হিসরাই সমন্বয়কদেরকে বের করার জন্য প্রস্তুতি নেন এবং কাজ শুরু করেন। ঈদের পর থেকে শুরু করবেন আপনারা। সচিবালয় থেকে এদেরকে টাইনে বের করতে হবে।
এদেরকে কোনো কেউ স্পেস দিবেন না, এই টোকাইদেরকে, এদের কোনো প্রয়োজন নাই। এই আবর্জনাগুলো আবর্জনায় রূপান্তরিত হয়েছে, নোংরা নোংরা দুর্গন্ধ, এগুলো বাংলাদেশের দুর্গন্ধ। গণ অভ্যুত্থানের পরে যে পবিত্র বাংলাদেশের স্বপ্ন সবাই দেখেছিল, সেই পবিত্র বাংলাদেশকে পবিত্র রাখতে দেয় নাই এই সমন্বয়ক নামের টোকাইরা। আই এম নট রেসপন্সিবল, ওদের লুটপাটের জন্য আমি রেসপন্সিবল না, কিন্তু আমাকেও দুর্নাম নিতে হচ্ছে যে যুবকরা এরকম খারাপ কেন। তো এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এদের লুটপাট করার জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, ওরা বাটপারি করবে, মব করবে, এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, নাকি ন্যায় বিচার, সুশাসন ও গণতন্ত্রের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে? হ্যাঁ, ওদের প্রাড়ো গাড়িতে চড়ানোর জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে? বলেন, ওরা 100টা গাড়ি নিয়ে, বহর নিয়ে সফর দেবে, এই জন্য দেশের মানুষ জীবন দিয়েছে? এই অন্যায়, অর্থের উৎস, লুটপাট, হরিলুট, এগুলো তরুণদের উপরে বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে। তরুণদেরকে মানুষ বাটপার মনে করছে, জোচ্চোর মনে করছে। আর এরা কিছু ভাড়া করা এনজিও কর্মী, গ্রামীণের কর্মী, কিস্তি তোলা লোকগুলোকে নিয়ে আসে। আমরা যারা সততা ভিত্তিক রাজনীতি করি, আমরা যারা লোভ করি না, আমাদের এখানে এসে কমেন্ট করাই দালাল 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 এরকম। হ্যাঁ, দালাল দালাল এরকম দালাল বলাচ্ছে। বেটা, আমি তো ক্ষমতাকে চ্যালেঞ্জ করছি, তুমি আমাকে চ্যালেঞ্জ করো, আমার অন্যায় তুলে ধরো। তুমি গড়পড়তা এসে শিখাই দিছে কমেন্ট, এসে কপি করে করে করতেছো দালাল। তুমি নিজে কি করতেছো? কার খায়ে কার পরে দালালি করতেছো, তাই না? তো এইরকম যুগে যুগে প্রত্যেকটা সময়ে ক্ষমতায় যে থাকে তার জন্য সে কিছু এরকম ভাবে কিছু চাকর বাকর তৈরি করে তার পক্ষে সাফাই গাওয়ার জন্য। ক্ষমতার তো এই অর্থনৈতিক উৎস, এটা ডক্টর ইউনূস করে দিছে, এদের লুটপাট করার সুযোগ করে দিছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন ব্যবসায়িক মহলে এদেরকে এই লুটপাটের সুযোগ করে দিছে, দিয়ে অর্থনৈতিক উৎস বানায় দিছে। মধু মাখায় দিছে এনসিপির উপরে, নাগরিক কমিটির উপরে মধু মাখায় দিয়ে এখন সবাই খেয়ে হুমড়ি খেয়ে পড়তেছে। তো এই যে বেইজ্জতি দেশের জন্য, যে এই বেইজ্জতির জন্য কে দায়ী? আমরা অর্থনৈতিক সুবিধা নিছি না, আমি দুটো মুখে কথা বলতেছি, এই কথা বললেই বুঝি জাত যায়। তো কি এমন করছো কথা বললে জাত যায়? তোমার খারাপ লাগতেছে কেন? তোমার স্বপ্ন ভঙ্গের কারণ কি? তুমি কি স্বপ্ন দেখছিলা? সেই স্বপ্নের মধ্যে লুটপাটের স্বপ্ন কেন? আমরা লুটপাটের কথা বললে মন খারাপ কেন করছো ভাই? কেন মন খারাপ করছো? বিভাজনটা কে করছে? এই বাংলাদেশে? গণ অভ্যুত্থানের পরে সবাই মিলে আন্দোলন করলাম, সবাইকে ডেকে কোলের মধ্যে নেওয়া যেত না? এক চাদরে আবৃত করা যেত না? তা না করে একটা নির্দিষ্ট দলকে প্রমোট করলো কে? আমেরিকাতে নিয়ে গিয়ে আন্দোলনের সংগ্রামে এক চুল জড়িত না সেই ব্যক্তিকে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বানায় দিল কে? বিভেদটা কখন থেকে শুরু করলো? এই ডক্টর ইউনূস, সে এই বিভাগটা করেছে। বাংলাদেশের এই পবিত্র আন্দোলনের পরে, গণ অভ্যুত্থানের পরে পুরা দেশের মানুষকে বিভক্ত করছে এই লোকটা, একটা মানুষকে মাস্টার মাইন্ড বানায় দিয়ে। দরকার ছিল এগুলো করার? হ্যাঁ, এগুলো কে করছে? সম্পর্ক খারাপটা করলো কে? তো এগুলো এদেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিষ ছড়াইছে ডক্টর ইউনূস, সব দিকে বিষ ছড়াই দিছে, বিষাক্ত করে তুলছে এই পরিবেশটা। একটা নির্দিষ্ট দলকে অন্যায় সুবিধা দিয়ে বিষাক্ত করে তুলছে এই পরিবেশটা। এই বিষাক্ত করার জন্য ডক্টর ইউনূসকে জবাব দিতে হবে। লোকটা তো সামনে আসলে কথা বলে না, কথা বলার সুযোগ দেয় না, সাংবাদিকদের সামনে কথা বলে না। ওই একটা ভিডিও রেকর্ডিং করে ছাইরা দেব, ওর উপরে আমাদের তর্জমা করতে হবে। এইটা কি রাজনীতি? এটা কি দেশ সেবা? এটা কি জবাবদিহিতা? আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে ন্যায় ভিত্তিক শাসন ব্যবস্থা থাকবে এবং শাসক জনগণের কথার জবাব দেবে। আমরা করিডোর নিয়ে ভুল ধরলাম, ফাঁস হয়ে গেল, ধরা খাইয়ে ব্যাককেল কয় যে চিলে কান নিয়ে গেছে। আরে বেড়া, চিলের পেছনে দাবরায়ে চিলকে ধইরা থামায় খামসা মাইরা করিডোর বিষয়ে স্যাটেল করছি। করিডোর আমরা দিতে দেব না। চিল তো নিছিলই, এই চিল তো ডক্টর ইউনূস নিজেই। তো এগুলো হলো বিষয়। তো ভালো থাকবেন। সামনে আওয়ামী লীগের সুদিন, আমি ভবিষ্যৎবাণী করে দিলাম।
ঠিক আছে, বর্তমানের লুটপাট এবং মবের শাসনের কারণে আওয়ামী লীগের সুদিন সামনে। হ্যাঁ, ন্যায় বিচার থাকলে, সুশাসন থাকলে মানুষ বলতো ভালো আছি। 9-10 মাস সময় পেয়ে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকারের সমান কাজ করতে পারে নাই। কথা বললে বলে তত্ত্বাবধায়ক সরকার আর ইন্টারিম গভর্নমেন্ট এক জিনিস না। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকে 10 জন, এখানে উপদেষ্টা আছে কতজন? 20-25 জন, 30 জন। এতগুলো লোক নিয়েও তত্ত্বাবধায়ক সরকারের 3 মাসের মতো কার্যক্রম করতে পারতেছে না। করবে কিভাবে? করবে কিভাবে? আইসাই তো নিজের কর মাফ করতে হবে, লাইসেন্স লাগবে, এই লাইসেন্স লাগবে, ম্যান পাওয়ার আদম ব্যবসা, হ্যাঁ, ওয়ালেট লাইসেন্স, যা লাগবে সব জড়ায় নিতেছে। এখন নিয়ে নিয়ে দিন শেষে করতেছে যে দেশের জন্য তো কিছু করা হইলো না। হ্যাঁ, দেশের জন্য কিছু করা হইলো না। প্রবাসীরা এত ভালোবাসতো তাকে, সেই প্রবাসীদের জন্য আইন করলে একটার বেশি মোবাইল ফোন আনতে পারবে না। এই হলো প্রেমের প্রতিদান। প্রবাসী ভাইয়েরা, একটা প্রবাসী গরিব হইলেও তার 3টে মোবাইল থাকে, 2টে মোবাইল অন্তত থাকে, তাহলে সেই 2টে মোবাইল সে আনতে পারবে না? 3টে মোবাইল থাকলে 3টে মোবাইল আনতে পারবে না? আরে 5 বছর পরে দেশে আসতেছে ওই প্রবাসী, তার সন্তানের জন্য, একটা বউয়ের জন্য, একটা মায়ের জন্য একটা মোবাইল ফোন নিয়ে আসবে না? হ্যাঁ, নিয়ে আসতে পারবে না। প্রবাসীদের প্রতি দরদ উতলায় পড়তেছে, আরে বাপরে বাপ। আর এদিকে প্রবাসী বিমানবন্দরে লাগেজ লুটপাট হয়ে গড়াগড়ি করতেছে। কথা অনেক বলা যায়, কথা অনেক বলা যায়, ধ্যান খেয়াল দেমাগ ঠিক নাই। লোভের কারণে, লুটপাটের কারণে সবাই হলো বেদিশা হয়ে গেছে, বেদিশা হয়ে গেছে। খেয়াল ঠিক নাই, ধ্যান ঠিক নাই। কথা বললে মন খারাপ করতেছে, অভিমান করতেছে, পদত্যাগ করবে। আরে